কিভাবে আসলে একটা স্টুডেন্টের নিজের ফাইলটা গুছানো উচিত এবং কবে থেকে প্রিপারেশন নেওয়া যদি ইন ডিটেল যদি একটা স্টুডেন্ট যদি প্রিপারেশন নেয় সে নিজের জন্য অ্যাপ্লাই করবে সেক্ষেত্রে তার ডে 1 থেকে কি জিনিসগুলি ভাই গুছিয়ে অ্যাপ্লাই করা উচিত? সো মোরাললেস আমার কাছে মনে হচ্ছিল যে এটা একটা ইংলিশ স্পিকিং কান্ট্রি, এটা একটা খুব শান্তিপ্রিয় একটা কান্ট্রি, জব অপরচুনিটি অনেকে কম বলে এই নিউজিল্যান্ডে, কিন্তু আমার কাছে মনে হয় না। এই ডকুমেন্টেশন প্লাস সোর্স অফ ফান্ড প্লাস কত টাকার ফান্ড ভাই আপনি আসলে দেখিয়েছেন, এই রেঞ্জটা যারা দিতে ইনিশিয়ালি পারছে না, ফার্স্ট অফ অল তাদেরকে এলিমিনেট, তারা নিজেরাই এই কান্ট্রিটাকে এলিমিনেট করে রাখা উচিত। দেন এই যে এআইপি পাওয়ার যে প্রসেস, ডকুমেন্ট তাহলে আপনি কিভাবে গুছাবেন? ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে আমার পার্সোনাল প্রেফারেন্স, আমি যেটা মনে করি যে মিনিমাম 6 মাস ম্যাচিউরিটি ব্যাংক আপনাকে দেখাইতে হবে। কেমন ছিল ভাই আপনার, যে আপনার রেগুলার ইনকামটা আসলে কতটুকু, সেটা আসলে ব্যালেন্স কতটুকু আছে। সো ট্রিপলয়কে আউট অফ 10 এ ভাই কত দিবেন? হ্যালো ড্রিমার্স, আসসালামু আলাইকুম। সো নতুন ভিডিও নিয়ে আসা মানে নতুন কোনো সাকসেস স্টোরি অথবা নতুন কোনো ইনফরমেশন। সো যেহেতু আমার পাশে গেস্ট রয়েছে এবং সে কোনো ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেটিভ না, সে একটা স্টুডেন্ট, দ্যাট মিনস আজকে ভিডিওটা হতে যাচ্ছে একটা সাকসেস স্টোরি। এবং আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল বিকজ আজকের ভিডিওটা আমাদের নিউজিল্যান্ডের সাকসেস স্টোরি নিয়ে। সো নিউজিল্যান্ডের সাকসেস স্টোরি নিয়ে আমাদের ট্রিপলয় চ্যানেল থেকে কোনো সময় কোনো ভিডিও যায়নি বিকজ আমাদের প্রথম সাকসেস স্টোরি। আমরা নিউজিল্যান্ড নিয়ে কাজ শুরু করেছিলাম গত বছরের দিকে। সো আমরা একেবারেই বেছে বেছে কিছু ফাইল নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম যেই ভিসা, যেই স্টুডেন্টের ফাইলগুলি ভিসা হতে পারে। সো সেক্ষেত্রে আমরা শুরুতে যখন কাজ করি প্রথম ভিসারে আসলে আমাদের রিফিউজ হয়। সো আসলে ট্রিপলয় থেকে কিন্তু সবসময় মানে সত্যি কথা বলার আমরা চেষ্টা করি যে আসলে অনেক এজেন্সি রয়েছে যাদের আসলে ভিসা রিফিউজাল হওয়ার পরেও আসলে তারা বলা যায় তাদের কোনো রিফিউজাল নেই। বাট আমি আসলে এই জিনিসগুলি আসলে হাইড করার কিছু নেই, কারণ ভিসা রিফিউজাল কোনো আসলে অপরাধ না। অনেক সময় অনেক ভালো ফাইলের ভিসা রিফিউজ হয়ে যায়, কারণ ইমিগ্রেশন পলিসিতে আসলে শেষ বলে কোনো কথা নেই। সো আসলে যখন ভিসাটা রিফিউজ হয়ে যায় তখন আসলে আমরা একটু ডিমোটিভেট হয়ে যাই যে এত সুন্দর একটা ফাইল বাট তারপর ওই জন্য ভিসাটা হলো না। তো সেই সময় আসলে আমাদের যেই তিতাস ভাই, আমি তিতাস ভাইয়ের সাথে পরিচয় করে দিচ্ছি। তিতাস ভাই আসে এবং তার সাপোর্টে প্লাস আমাদের টিম ওয়ার্কের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা ভিসাটা পেয়েছি। সো আমাদের আজকের নিউজিল্যান্ডের ভিসা পাওয়া আমাদের স্টুডেন্ট, ভিসা অ্যাচিভার ফর দ্য নিউজিল্যান্ড ডেস্টিনেশন তিতাস ভাই। তিতাস ভাই কংগ্রেচুলেশন ভাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ বর্ষণ ভাই এত সুন্দর একটা ইন্ট্রো দেওয়ার জন্য। প্রথমত আমি ধন্যবাদ জানাতে চাই ট্রিপলয়কে একদম অন্তঃস্থল থেকে, জাস্ট বিকজ অফ একটা মানুষ আসলে সে সারাদিন ব্যস্ত থাকে, সে সারাদিন তার কর্মস্থল নিয়ে ব্যস্ত, তার কাজের ফাঁকে যেই যেই এজেন্সিটা অল দ্য টাইম সাপোর্ট দিয়ে যায় সেটা হচ্ছে ট্রিপলয়, এবং আমি এটা ফিজিক্যালি প্রমাণ পেয়েছি। বাংলাদেশের যত বিগ নেমস আছে এজেন্সির ক্ষেত্রে, এডুকেশনাল কনসালটেন্সি, আমি অনেকগুলো কনসালটেন্সির সাথেই কিন্তু কানেক্টেড ছিলাম মোরলেস, কেউ পেইড কেউ আনপেইড, বাট ট্রিপলয় থেকে আমি যে সাপোর্টটা পেয়েছি সেটা আসলে ইনসেন। হ্যাঁ, রাত 9টা হোক, রাত 10টা হোক, হ্যাঁ, যখনই আমি ফ্রি টাইম পেয়েছি বর্ষণ ভাইকে, ভাইয়া একটা প্রবলেম, হ্যাঁ ভাইয়া বলেন না, তার অফিস টাইম কিন্তু শেষ। হ্যাঁ, সো এই যে কোঅপারেশনটা এটা আমি ট্রিপলয় থেকে পেয়েছি এবং দ্যাটস ওয়াই আমি টোটালি গ্রেটফুল টু অল দ্য মেম্বার্স। শুধুমাত্র বর্ষণ ভাই না, বর্ষণ ভাইয়ের সাথে আশিক ভাই ছিল, তাসিন ভাই ছিল, আরও অনেকগুলো নাম আছে এখানে। সো একটা টিমের প্রত্যেককে যখন অংশগ্রহণ পার্টিসিপেট করে এই জায়গাটাকে আমাকে সাপোর্ট করেছে, তারপরে আসলে বলতেই হয় যে ইয়েস, প্রফেশনালিজম অ্যাট ইটস পিক। সো থ্যাংক ইউ সো মাচ বর্ষণ ভাই, আপনাদের ছাড়া আসলে আমার এই ভিসার যে সাকসেস স্টোরিজটা আপনি এখানে বলছেন সেটা আমি এইভাবে বলতে পারতাম না হয়তো। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, অনেক বাড়িয়ে বলছে ভাইয়া, অনেক সুন্দর করে কথা বলে, কারণ ভাইয়া একজন আর্জে মানুষ। তো ভাইয়ার কিন্তু কালচারাল অ্যাক্টিভিটিসও অনেক হাই, এবং কালচারাল অ্যাক্টিভিটিস যাতে অনেক হাই থেকে তারা আসলে মানুষ হিসেবে অনেক ভালো হয়। সো ভাইয়া আমাদের আসলে সবসময় আমরা তো পাসপোর্টের ভিসা কপি দেখাতে অভ্যস্ত, যেহেতু আমরা ইউকে নিয়ে কাজ করি। সো ভাই আপনার নিউজিল্যান্ডের ভিসাটা আসলে আমাদের স্টুডেন্টের সাথে একটু দেখাচ্ছি, আসলে এরকম হয় নিউজিল্যান্ডের ভিসাটা ই ভিসা। তো কয়েক পেজের আর কি আসে। তো এর আগে আসলে এআইপি আসে, এআইপি আসার পরে হলো গিয়ে যে পেমেন্ট করার পরে এই ফাইনাল ভিসাটা আসছে আর কি। আলটিমেটলি স্টুডেন্ট এটা নিয়েই ফ্লাই করে। সো ভাইয়া নিউজিল্যান্ড নিয়ে ভাই কেন এত মাঝখানে অনেক বেশি হাইপ ছিল এবং আমরাও নিউজিল্যান্ডে অনেক ভিডিও করেছিলাম, বাট আলটিমেটলি আসলে হয় কি যে আমরা যেহেতু ইউকে বেসড এজেন্সি, সো আমরা মেইনলি কাজ করা হয় আমাদের ইউকে নিয়ে। সো ইউকের পাশাপাশি আমরা
প্রোফাইল টু প্রোফাইল ডিপেন্ড করে আমরা আসলে অন্যান্য কান্ট্রি আমরা স্টুডেন্টকে সাজেস্ট করি যেই ফাইল নিয়ে আসলে আমরা কাজ করতে পারবো, কারণ নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া আসলে এই ফাইলগুলি একটু ইউকের তুলনায় একটু আপার এন্ডের ফাইল হতে হয়, কারণ কি এখানে আইএলটিএস রিকোয়ারমেন্ট একটু হাই থাকে, প্লাস ডকুমেন্টেশনের আসলে অনেক বড় একটা মানে ঝামেলা, যদি বলি আসলে ওয়ান কাইন্ড অফ ঝামেলা যদি ইউকের সাথে আপনারা কম্পেয়ার করেন, এই ডকুমেন্টেশনে আসলে অনেক প্রেশার থাকে, আসলে এখানে প্রচুর পরিমাণ ডকুমেন্টস দিতে হয়। তো সেই জায়গা থেকে আসলে এত কান্ট্রি বাদে ভাই নিউজিল্যান্ডটা কেন ভাই? আচ্ছা, ফার্স্ট অফ অল আমি বলবো না যে নিউজিল্যান্ড আমার ফার্স্ট চয়েস ছিল। হ্যাঁ, আমার ফার্স্ট চয়েস ছিল হচ্ছে কানাডা। তবে যেটা হয় যে আমি যখন আইএলটিএস দিই 2024 অগাস্টের 17 তারিখ, তারপর থেকে তার আগে থেকে আমি আসলে রিসার্চ করা শুরু করি। নিউজিল্যান্ড আমার মাথায় ছিলই না কখনো। হ্যাঁ, কখনোই ছিল না। আস্তে আস্তে যখন আমি ট্রাই করি আসলে কোন দেশটা আমি ডেস্টিনেশনটা চুজ করব, আমার মাথায় আসে আয়ারল্যান্ড, আমার মাথায় আসে কানাডা, আমার মাথায় আসে ইউএস, যেটা অ্যাজ ইউজুয়াল। হ্যাঁ, অস্ট্রেলিয়া নিয়ে আমি খুব একটা রিসার্চ করি নাই, জাস্ট বিকজ অফ আমি আমার সার্কেলের যারা অস্ট্রেলিয়াতে গিয়েছে আমার মনে হয়েছিল যে এটার ডকুমেন্টেশন প্রসেস অ্যান্ড যেই হ্যাসেল সেটা আমি নিতে হয়তো বা পারবো না। হ্যাঁ, অ্যান্ড নিয়ার ফিউচার আমি আসলে পিআর সাবজেক্টগুলোতে এনরোল করতে পারবো কি না এই ব্যাপারগুলো আমার একটা কনফিউশন ছিল। ইভেন নট নিউজিল্যান্ড তো ছিলই না লিস্টে। সো আমি আইএলটিএসটা দেওয়ার পরে আমি অলরেডি আয়ারল্যান্ডেও অ্যাপ্লাই করি। আমি ইউনিভার্সিটির নামটা বলবো না, আর অফার লেটারও আছে এখনও। বাট আমার কাছে মনে হচ্ছিল যে ওইটা আমার জন্য গুড ডিল না। তখন আমার গ্র্যাজুয়েশন মানে বিবিএ শেষ এবং আমার আইএলটিএসটা দিলাম, এবং তারপরে আমি জাস্ট দেশে বেরে যাব একটা প্রসেসের মধ্যে। কোন থেকে ব্যাচেলর করেছেন? আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে আমার বিবিএটা কমপ্লিট করি, আর আমার কলেজ ছিল নটরডেম কলেজ। সো আমি যখন নটরডেম কলেজে ছিলাম তখন যদি আমাদের এই স্টাডি ট্যুর, এখন কিন্তু দেখেছেন যে প্রায় অলমোস্ট 60 জনের মতো আমাদের একটা স্টাডি ট্যুর নিয়ে গিয়েছি ইউএসএতে। তখন যদি আমাকে ইউএসএতে নিয়ে যাওয়ার মানে চান্স থাকতো তখন অবশ্যই যেতাম, এটার সুযোগটা আর হয় নাই। যাই হোক, সো যেটা হয় যে আমি এজেন্সির জায়গাগুলোতে আসি। আমি জানতাম যে বিবিএতে আমি খুব বেশি স্কলারশিপ আমি নিতে পারবো না, আসলে সেলফ ফান্ডিং মোরলেস আমার কিছুটা ব্যাকআপ নিয়ে আমার আগাইতে হবে। সো এখন তাহলে অপশন কি? অপশন হচ্ছে আমি আমি এজেন্সি থেকে সাপোর্ট নিব, অথবা আমি সেলফ রিসার্চ করে আমি একটা সাপোর্টে যাব। সো আমি সেলফ রিসার্চেই যাচ্ছিলাম। বাট ইন দ্য মিন টাইম যেটা হয় বাংলাদেশের আমাদের ফ্যামিলিগুলোতে, যে একটা আফটার গ্র্যাজুয়েশন এই দেশে বেড়ে যাওয়াটা তো আনসার্টেন। বাট আমি দেশে থাকা অবস্থায় আসলে কি করব সেটার জন্য তো কিছু একটা প্রিপারেশন নিতে হবে, জব হোক বিজনেস হোক। এইটা ছিল একটা পার্ট, মেজর পার্ট। বাট পাশাপাশি তো আমার জব সার্চিং এরও ব্যাপারটা চলে আসে। সব কিছু করতে করতে হঠাৎ করে আমি যখন অ্যাপ্লাই করি, সব জায়গায় রিসার্চ করি, আমি হঠাৎ করে আপনার একটা ভিডিও আমার চোখের সামনে আসে নিউজিল্যান্ডের ট্রিপলয়ের। আপনার ভিডিও আসার আগে আমি তমা রশিদ নামে একটা ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলে সে একটা নিউজিল্যান্ড নিয়ে একটা ভিডিও ডেসক্রাইব করে। ওইটা আমার কাছে আসার পর আমি নিউজিল্যান্ড লিখে সার্চ করি। সার্চ করার পরে আমি অনেকগুলো ভিডিওস দেখি, বাট ইন ডিটেলস নিউজিল্যান্ড নিয়ে ফুল তথ্য আমি কোথাও পাচ্ছিলাম না। তখন আমি আপনার ওই পার্টিকুলার ভিডিওটা সামনে আসে, হাইয়েস্ট ভিউ ভিডিও। এই ভিডিও নিয়ে একটা মজার গল্প আছে, আমি ভাইয়ের কথা শেষ হওয়ার পর বলছি আর কি। আচ্ছা, সো ওই ভিডিওটা দেখার পরে আমার মনে হচ্ছিল যে আমি যদি মাস্টার্সে এনরোল করি, দেন আমি যদি জব ওইখানে কিছু বছর করি, আমার যে পিআর যেই বা পার্মানেন্ট হওয়ার যেই আমার আর্জেন্সিটা বা আমার যে ইচ্ছাটা, সেটা নিউজিল্যান্ডের প্রসেসটা অনেকটা স্মুথ। কিভাবে? অনেক সহজ। কিভাবে? সেটা হচ্ছে যে আমি যদি মাস্টার্সে এনরোল করতে পারি যে কোনো পাবলিক ইউনিভার্সিটিতে, আমার হচ্ছে অলরেডি পিআর এর জন্য 6 পয়েন্ট লাগে অ্যাপ্লাই করতে, 5 পয়েন্ট আমি অলরেডি এখান থেকে পেয়ে যাচ্ছি, আর 1 পয়েন্ট লাগবে হচ্ছে আমার 1 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স। সেটা আমার পিএসডব্লিউ 3 বছরের পাবো, যেটা আমি কানাডাতেও 3 বছরের পিএসডব্লিউ পেতাম। সো মোরালেস আমার কাছে মনে হচ্ছিল যে এটা একটা ইংলিশ স্পিকিং কান্ট্রি, এটা একটা খুব শান্তিপ্রিয় একটা কান্ট্রি। হ্যাঁ, অবশ্যই জব অপরচুনিটি অনেকে কম বলে এই নিউজিল্যান্ডে, কিন্তু আমার কাছে মনে হয় না। কারণ আপনি ধরেন যে যেই দেশে 5 কোটি মানুষ বসবাস করে সেই দেশে ধরেন 500টা জব আছে। এখন যেই দেশে 50 লক্ষ মানুষ বসবাস করে সেই দেশে ধরেন যে যদি আমি
100টা জব থাকে, তাহলে আমি কি ওই দেশের জব কাউন্ট কম বলবো? আমি বলবো না। রেশিও অনুযায়ী ঠিক জব আছে। অপরচুনিটি কিন্তু কম বলবো না আমি। না। এখন এটা ডিপেন্ড করে যে আপনার স্কিলস, আপনি কতটুকু ডেডিকেটেড ওয়েতে কোন জবটা অ্যাকোয়ার করতে চাচ্ছেন। আমি মাইন্ডসেট যদি সেট করে যান যে না ভাই আমি অড জব করবো, মানে আমি সবসময় রেস্টুরেন্টে কাজ টাজ করে পিআর টিআর নিয়ে ওই এইরকম কিছু একটা নিয়ে মানে আমি আমার ক্যারিয়ারটা করব, ইটস আপ টু ইউ। আপনি যদি ভিশন এইভাবে রাখেন যে না আমি আসলে ওই দেশের যত টপ এই কোম্পানিগুলো আছে সেখানে আমি নিজেকে দেখতে চাই, আপনি পারবেন। এখন এইটা আমি কেন কনফিডেন্সটা এখানে বলছি, বিকজ আমি গ্র্যাজুয়েশনের পরে যখন আমি রিসার্চটা শুরু করি, বাংলাদেশের যত টপ এমএনসিগুলো আছে সবগুলোতে আমি অ্যাপ্লাই করি। হ্যাঁ, তার মধ্যে থেকে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে আমি অ্যাজ আ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার হিসেবে আমি এখানে জবটা সিকিউর করতে পারি। শুরুতেই একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে দিয়ে আপনার ক্যারিয়ার স্টার্ট করেছে। রাইট। সো আমি বাংলাদেশে যখন সবাই বলে যে জব ক্রাইসিস, সেই জব ক্রাইসিসে আমি যখন একটা রেপুটেড কোম্পানিতে আমি আমার জব সিকিউর করতে পারি, হ্যাঁ, সো প্রসেসটা যেহেতু জানি, তার মানে ব্যাপারটা এরকম না যে আমি এক জায়গায় জাস্ট ট্রাই করতেছি বা একটা দুইটা জায়গায় সিভি ড্রপ করে আমি হতাশ হয়ে যাচ্ছি। নট লাইক দ্যাট। আমাকে এক ভাই বলছে তুই মিনিমাম 100টা জায়গায় তোর সিভি ড্রপ করবি, 10টা কল পাবি, সেখান থেকে দেখবি একটা জব আসতেছে হবে। এবং এটা শুধুমাত্র বাংলাদেশের জন্য তা না, নিউজিল্যান্ড হোক, অস্ট্রেলিয়া হোক, কানাডা হোক, যে কোনো কান্ট্রিতে ব্যাপারগুলো কিন্তু মোরলেস সেম। হ্যাঁ, সো এইটা হচ্ছে নিউজিল্যান্ডের ক্ষেত্রে আমার ওইটাই ড্রাইভ করে। দেন আমি আপনার কাছে আসার পরে আসলে আমি তো ইউনিভার্সিটি অফ ওয়াইকাটোতে যাচ্ছি। সো ইউনিভার্সিটি অফ ওয়াইকাটো হচ্ছে হ্যামিল্টনে। তো এখন এই ইউনিভার্সিটি অফ ওয়াইকাটোতে অ্যাপ্লাই করার আগে আমি 2টা ইউনিভার্সিটিতে আপনার মাধ্যমে অ্যাপ্লাই করি। সো অ্যাপ্লাই করার পরে প্রথমবার যখন অ্যাপ্লাই করি ওয়েলিংটনে, ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অফ ওয়েলিংটন, আই গট রিজেক্টেড। দেন যেটা হয় যে আমি হতাশ কিছুটা হই, ভাইয়াও কিছুটা হতাশ হয়। তারপরে ভাই আমাকে ওই জায়গাটা একটা আস্থা দেয় যে ভাই দেখেন আপনি যেহেতু আসছেন, আপনার জন্য আমি সর্বোচ্চটুকু করব। এখন আপনি যদি বলেন আমি আবার চেষ্টা করব, নট এই ইউনিভার্সিটিতে, আমাদের অন্যান্য অ্যাফিলিয়েশন আছে, আমি আবার ট্রাই করি। বললাম যেহেতু ঠিক আছে, যেহেতু আমার এজেন্সি নিজে থেকেই বলতেছে আমি আরেকবার ট্রাই করে দেখি, আমি কেন ধৈর্য হারাবো। ইন দ্য মিন টাইম আমার চাকরির জার্নিটা শুরু হয়ে যায়, আমার নভেম্বর থেকে চাকরিটা শুরু হয়ে যায় মানে এসসিবিতে। দেন যেটা হয় যে আমি টোটালি আমার জবে টোটালি ইনভলভড। হ্যাঁ, এই সময়গুলোতে আমি আসলে যে আমার ডকুমেন্টেশন গোছানো, আমার অ্যাপ্লিকেশন, আমার কোনো আপডেটস, এগুলো নেয়ার জন্য আমি খুব বেশি সময় আমি বর্ষণ ভাইকে বা তাদেরকে দিতে পারতেছিলাম না। বাট ব্যাকএন্ডে তারা কন্টিনিউয়াসলি আমার ফাইলটা নিয়ে কিভাবে কাজ করা যায় প্রত্যেকটা জিনিস তারা A to Z করা শুরু করলো। এবং ফাইনালি আমার 2টা ইউনিভার্সিটিতে নিউজিল্যান্ডেরই রিজেকশন আসার পরে 3rd ইউনিভার্সিটির অফার লেটারটা তারা খুব সম্ভবত ডিসেম্বর বা জানুয়ারির দিকে নিয়ে আসে। আপনাদের অফিসে আসলেন কোন মাসে ভাই? আমি আপনার সাথে কমিউনিকেশন শুরু করলাম হচ্ছে অক্টোবরের দিকে। সো জানুয়ারির দিকে খুব সম্ভবত আমার ওয়াইকাটোর অফার লেটারটা আপনি নিয়ে আসতে পারেন 25 জানুয়ারিতে। আর 24-এ 2টাতে অলরেডি আমরা রিজেক্ট। ট্রু ভাইয়ার সাথে কিন্তু আমাদের আসলে ইউকেতে আসলে মানে ওয়ান কাইন্ড অফ করা যায় যে আপনি ধরি মারি ছাড়ি আর কি, এরকম করা যায়। বাট অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড আসলে একটু লেন্দি প্রসেস। তো ভাইয়া আমাদের অফিসে আসে কিন্তু গত বছর মানে 2024-এর অক্টোবরে, সাথে অক্টোবর থেকে ভাইয়ের সাথে আমাদের কাজ শুরু হয়। আলটিমেটলি ভিসা হাতে পেয়েছি মনে হয় মে মাসে, রাইট, মে মাসের 13 তারিখ এআইপিটা পাই আমরা। মে মাসের 13 তারিখে আমরা এআইপিটা পাই আর কি। সো খুবই বড় জানি। আর ভাইয়া যেটা আসলে বলতেছিল যে আসলে তার শুরুর দিকে 2টা ইউনিভার্সিটি অফার লেটার আসেনি। সো এইখানে আসলে হয় কি যে নিউজিল্যান্ড আসলে অন্যান্য কান্ট্রির সাথে আপনি কম্পেয়ার করলে হবে না, আসলে ফুললি ডিফারেন্ট গেম। এইখানে একটা স্টুডেন্ট ভাই কিন্তু ঢাকা ইউনিভার্সিটি থেকে তার ব্যাচেলার কমপ্লিট করা, তার সিজিপিএও খুবই ভালো, মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে ব্যাচেলার কমপ্লিট করেছে, সিজিপিএ ভালো, আইএলটিএস স্কোর ভালো, তারপর কিন্তু তাকে রিফিউজ করেছে। কারণ কি তারা আসলে চাচ্ছে যে যেই কয়টা ইউনিভার্সিটি রিফিউজাল হয়েছিল সেই ইউনিভার্সিটিতে আলটিমেটলি মাস্টার্স কমপ্লিট হওয়ার পরে আপনি সেকেন্ড মাস্টার্স জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো তাদের রিকোয়ারমেন্ট থাকে কি ব্যাচেলর প্লাস মাস্টার্স আপনি আপনার হোম কান্ট্রি থেকে কমপ্লিট করার পরেই দেন আপনি ফার্দার মাস্টার্সের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন।
এবং এই ওয়াইকেটোতেই জাস্ট আমরা ট্রাই করার পরে, যেহেতু ভাই আমরাও নিউজিল্যান্ডের মার্কেটে আমরা নতুনভাবে কাজ শুরু করেছি, আমাদের যে খুব ভালো এক্সপিরিয়েন্স প্রিভিয়াসলি রয়েছে জিনিস এরকমও না। সো আমরাও লার্নিং স্টেজেই ছিলাম ভাইয়াটা যখন আমরা কাজ করছি, এবং এই জিনিসগুলি কিন্তু আমরা ডে ওয়ানে কিন্তু ভাইকে আমি সব কিছু ক্লিয়ার করে কাজ শুরু করেছি। ভাই আমরা কিন্তু এরকম না যে আমরা ইউকে নিয়ে আমাদের একটা ভালো একটা এক্সপিরিয়েন্স রয়েছে, আমরা ইউকে নিয়ে অনেক বেশি কাজ করেছি। সো ইউকের লুফলস থেকে শুরু করে পজিটিভ সাইড নেগেটিভ সাইড সবই আমরা মোটামুটি টুকটাক জানা রয়েছে। বাট নিউজিল্যান্ডের ব্যাপারে ভাই আসলে আপনি যদি আমাকে অ্যালাউ করেন সেক্ষেত্রে ভাই আমি আপনার ফাইলটা নিয়ে কাজ করব। সো সেক্ষেত্রে আসলে হাইড অ্যান্ড সিক খেলার আসলে আমরা কোনো কিছুই চেষ্টা করিনি, আমাদের যেটা যা জানি বা যেটা যা করা যায় সেভাবে আমরা কাজ করেছি, এবং ভাইয়া সেটা উইলিংলি আমাদের সাথে সাপোর্ট করেছে, এবং আলহামদুলিল্লাহ ভাইয়া ভিসাটা হয়ে গেল আর কি। সো যারা নিউজিল্যান্ডের জন্য অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন যে একটু মাস্টার্সটা কমপ্লিট করে অ্যাপ্লাই করার জন্য, সেক্ষেত্রে আপনার অফার লেটার পাওয়ার চান্সেসটা অনেক হাই থাকে। সো ভাইয়া এখন আসলে মানুষ জানতে চায় আসলে এই কিছু জিনিস যে আসলে আপনি নিউজিল্যান্ডে অ্যাপ্লাই করার পিছনে তো ভাইয়া বললেন যে আসলে আপনার বেশ কিছু রিজন রয়েছে, বাট এই ডকুমেন্টেশন প্লাস সোর্স অফ ফান্ড প্লাস কত টাকার ফান্ড ভাই আপনি আসলে দেখিয়েছেন, এবং সেটা ভাই আসলে আপনি যদি একটু মানে আসলে ডিটেলস, এটা আসলে অনেক লং ডিসকাশন, বাট যদি ইন ডিটেলস যদি একটা স্টুডেন্ট যদি প্রিপারেশন নেয় সেই নিজের জন্য অ্যাপ্লাই করবে, সেক্ষেত্রে তার ডে ওয়ান থেকে কী কী জিনিসগুলি ভাই গুছিয়ে অ্যাপ্লাই করা উচিত? আচ্ছা, কারণ ভাই আসলে আমি যেটা আরেকটা কথা বলে দিই যে ভাইয়া আসলে যে ভিডিওটা দেখে আমাদের সাথে আসলে কাজ করতে উদ্বুদ্ধ হয়েছিল, আসলে আমিও সেই ভিডিওটা অনেক মানে আমার বেস্ট আইডিয়া আসলে ভিডিওটা আমি করেছিলাম, এবং আমাদের চ্যানেলে সবচেয়ে হাইয়েস্ট ভিউ যদি বলেন কোনো ভিডিও সেইটা ছিল ওই ভিডিওটা। তো ওই ভিডিওটা পাবলিশ হওয়ার পর আসলে আমাদের কাছে হিউজ পরিমাণ রেসপন্স ছিল আসলে নিউজিল্যান্ডের ফাইলে, বাট আলটিমেটলি আসলে আমরা যখন নিউজিল্যান্ডের আমরা ট্রেনিং নেওয়ার পর আসলে আমাদের বেসিক কিছু আমরা ইনফরমেশন পাই যে আসলে আমরা কোন ধরনের ফাইল নিয়ে আমি কাজ করতে পারবো, কোন ধরনের ফাইল নিয়ে আমি কাজ করতে পারবো না। ইউকের ক্ষেত্রে মোটামুটি যদি একটা স্ট্যান্ডার্ড ফাইল হয় সেই ফাইল নিয়ে কাজ করা যায়, যদি আসলে ব্যাংকের খুব একটা বেশি ঝামেলা নেই, কারণ 1 মাসে ব্যাংক দিয়ে অ্যাপ্লাই করা যাচ্ছে, 1 মাস ম্যাচিউর ব্যাংক দিয়ে, প্লাস আইএলটিএস রিকোয়ারমেন্টও অনেক কম, আর ডকুমেন্টেশনের ঝামেলা কম। বাট নিউজিল্যান্ডের ক্ষেত্রে এই জিনিসগুলো রয়েছে। তো অনেকেই আমাদেরকে আসলে যেই ফাইলগুলো আসলে অ্যাপ্রোপ্রিয়েট না সেই ধরনের ফাইলও প্রচুর পরিমাণ আসে, সো হিউজ পরিমাণ নক। এবং আমরা একটা ফাইল নিয়ে যখন শুরু ফাইল যেটা নিয়ে কাজ করি, আমি খুবই মানে মন খারাপ হয়ে গেছিলো সেটা, ওই ফাইলটার প্রতি আমরা এতটা সিরিয়াসলি আমরা কাজ করি, এতটা ড্রাইভ দিই, বাট আলটিমেটলি ভিসাটা রিফিউজ হয়ে যায়। আসলে তখন করি কি যে আসলে আমি ওই ভাইয়া যে ভিডিওটা দেখে আমাদের কাছে এসেছিলো, আমি ওই ভিডিওটা আমি প্রাইভেট করে রাখি বেশ কিছু দিনের জন্য, যে এত পরিমাণ নক আসতেছে বাট আমি যদি কোনো সার্ভিস দিতে না পারি, আলটিমেটলি এই স্টুডেন্টের সাথে আসলে আমার ওয়ান কাইন্ড অফ, আমি তাদের ফাইল নিয়ে আমি কাজ করি বাট সার্ভিস দিতে পারলাম না, এটা ওয়ান কাইন্ড অফ আসলে জিনিসটা প্রতারণার মতো আমার কাছে মনে হচ্ছিল যেটা হয়ে যায়। সো দ্যাটস ওয়াই আসলে আমার কাছে নিউজিল্যান্ডের কোয়ারিজ কম আসে, সেই জন্য ভাই আমি আসলে ভিডিওটা আমি অনেক মাসের জন্য আমি ভিডিওটা আমি প্রাইভেট করে রেখেছিলাম। বাট এখন থেকে ইনশাল্লাহ যেহেতু আমরা ভিসাটা হয়ে গেল আর কি, এখন থেকে আমরা নিউজিল্যান্ডের জন্য ফাইল নিয়ে কাজ করবো। বাট অবশ্যই আসলে যারা নিউজিল্যান্ডের জন্য অ্যাপ্লাই করবেন, কিছু জিনিস নিজেরা একটু যাচাই বাছাই করে যদি মনে করেন যে হ্যাঁ আপনি এখন নিউজিল্যান্ডের জন্য অ্যাপ্লাই করার জন্য পারফেক্ট, আপনার প্রোফাইল অল গুড, দেন ভাই আপনারা অ্যাপ্লাই করেন। আদারওয়াইজ ভাই আসলে ভিসা বের করে নিয়ে আসাটা কিন্তু অত সহজ না, কারণ ভাইয়া একটু পরে বলবে আসলে কী কী চ্যালেঞ্জ রয়েছে এখানে। সো ভাই আসলে কীভাবে আসলে একটা স্টুডেন্টের নিউজিল্যান্ডের ফাইলটা গুছানো উচিত এবং কবে থেকে প্রিপারেশন নেওয়া উচিত? আচ্ছা, প্রথমত আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনার ওই প্রিভিয়াস ভিডিওর কোড ধরে আমি বলি, যাদের আসলে ফাইন্যান্সিয়ালি 1 বছরের টিউশন ফি দেওয়ার ইনিশিয়াল যেই ক্যাপাবিলিটি বা ক্যাপাসিটি তারা দিতে পারবে না, হ্যাঁ, মিনিমাল কিন্তু 25 থেকে 30 লাখ বা 20 থেকে 30 লাখের একটা রেঞ্জ, একটা বড় একটা রেঞ্জ। হ্যাঁ, এই রেঞ্জটা যারা মানে দিতে ইনিশিয়ালি পারছে না, ফার্স্ট অফ অল তাদেরকে এলিমিনেট, তারা নিজেরাই এই কান্ট্রিটাকে এলিমিনেট করে রাখা উচিত, কারণ এই ফাইন্যান্সিয়াল ব্যাকআপটা লাগে আফটার গেটিং দ্য এআইপি। এটা হচ্ছে রুল নাম্বার 1 আমার কাছে মনে হয়। সেকেন্ডলি, আপনি মনে হচ্ছে যে না আপনি ফাইন্যান্সিয়ালি এই টাকাটা 1 বছরের জন্য পে করে দিতে পারবেন, আপনি এআইপিটা পাওয়ার পরে দিলেন, দেন এই যে এআইপি পাওয়ার যে প্রসেস, ডকুমেন্ট তাহলে আপনি কিভাবে গুছাবেন? মিনিমাম আপনি আজকে হচ্ছে জুন মাস, আপনি চিন্তা করবেন আপনি পরের ফেব্রুয়ারি সেশন ধরবেন। আপনি যদি বলেন যে না আমি অক্টোবর নভেম্বর সেশন ধরবো, সম্ভব না। তো 6 থেকে 7 মাসের একটা লং টার্ম প্ল্যানিং নিয়ে আপনাকে আগাইতে হবে। ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে আমার পার্সোনাল প্রেফারেন্স, আমি যেটা মনে করি যে মিনিমাম 6 মাস ম্যাচিউরিটি ব্যাংক আপনাকে দেখাইতে হবে। সেটা 50 লাখ, 60 লাখ, 70 লাখ, ইটস আপ টু ইউ যে আপনি কতটুকু দেখাতে ক্যাপেবল। হ্যাঁ, বাট ম্যাচিউর পিরিয়ডটা, যে আপনি যে এফডিআরটা রাখছেন, বেসিক্যালি অনেকে সেভিংসে রাখে, অনেকে এফডিআর এ রাখে, বাট এফডিআর এ রাখাটা প্রেফারেবল।
বেটার হয়, যেহেতু এমনি একটা এক্সট্রা ইনকামও আসে, রাইট। আলটিমেটলি টাকাটাও আইডল পড়ে থাকে না। সো এফডিআর যে রাখবে 6 মাস ম্যাচিউরিটি, এবং ওই টাকাটা হাতে মানে ভাঙাটা বা ওই টাকাটা উইথড্র করাটা আমার কাছে মনে হয় যে উচিত না। আমার এক ফ্রেন্ডের গল্পই বলি, সে কানাডার জন্য অ্যাপ্লাই করেছিল, বাট তার 4 মাস ম্যাচিউর হওয়ার পরে সে টাকাটা উইথড্র করে ফেলে, যার কারণে ওই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে তাকে সেন্ড ব্যাক করে তার ভিসাটা। সো নিউজিল্যান্ডের ক্ষেত্রেও সেম ম্যাচিউরিটির এটা হচ্ছে এক। দ্বিতীয়ত হচ্ছে আপনি যেই সোর্স অফ ফান্ড, এই যে 50 লক্ষ টাকা বা 60 লক্ষ টাকা আপনি যে ব্যাংকে রাখছেন বা সাপোর্ট রাখছেন বা সাপোর্ট দিচ্ছে কোনো ব্যাংক আপনাকে, বাংলাদেশে অনেক ব্যাংক আছে যারা আপনাকে এই অ্যামাউন্টের টাকাটা সাপোর্ট দিবে, আপনি যে কোনো ব্যাংকের সাথে কমিউনিকেট করে নিতে পারেন। হ্যাঁ, এখন এই যে সাপোর্টটা আপনি রাখবেন, এটার অ্যাকচুয়াল সোর্স অফ ফান্ডটা কি, মানে এই টাকাটা কোত্থেকে এসছে? এই টাকাটা কি আপনি ল্যান্ড প্রপার্টি সেল করে আপনার টাকাটা এখানে রেখেছেন? এখন যদি প্রপার্টি সেল করে রাখেন, তাহলে কি আপনার এনাফ প্রপার্টি আরও আছে যে আপনি এই বাংলাদেশে আপনার মা বাবা বা ফ্যামিলি তারা ওই অ্যামাউন্ট দিয়ে আসলে চলতে পারবে? যদি না থাকে তাহলে আসলে উচিত না ওই অ্যামাউন্টটা দেখানো। হ্যাঁ, আচ্ছা। আর যদি প্রপার্টি সেল না হয়, আপনার অন্য কোনো ইনকাম সোর্স হয়, সেটার একটা প্রপার ক্ল্যারিফিকেশন বা জাস্টিফিকেশনটা এখানে দরকার। দ্যাট মিনস আসলে আপনার রেগুলার ইনকাম প্লাস আপনি যে ফান্ডটা দেখাচ্ছেন সেই ফান্ডের সোর্স অফ ফান্ড, প্লাস হচ্ছে যে সিএ ইভ্যালুয়েশন। এটা সিএ ইভ্যালুয়েশন করার মাধ্যমে কিন্তু আসলে আলটিমেটলি আপনার কত টাকার স্থাবর সম্পত্তি রয়েছে, অস্থাবর সম্পত্তি রয়েছে, এবং আপনার যে টাকাটা ইনকাম হচ্ছে। সো যেহেতু আঙ্কেল আসলে আমি একটু ভাইয়ের কাছ থেকে আমি কথা নিয়ে আসলে বলছি যে আসলে আঙ্কেল যেহেতু একটা গভর্নমেন্ট জব করতো, তার হলো গিয়ে যে একটা রিটায়ারমেন্টের সময় সে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ মানি সে পেয়েছে, তার কিন্তু খুব গুছানো একটা সোর্স অফ ফান্ড রয়েছে, কিন্তু সেই জিনিসটাকে কিন্তু সে ক্লারিফাই করে সে একটা সুন্দর একটা এফিডেভিট করে সে কিন্তু জিনিসটা বুঝে দিতে পারে। এখন অনেক স্টুডেন্ট থাকে যে ভাই জাস্ট খালি আমি ব্যাংকের কাছ থেকে যোগাযোগ করে আমি একটা হুট করে আমার একটা অ্যামাউন্ট চলে আসছে, যে অ্যামাউন্ট আলটিমেটলি কোনো সোর্স নেই। সো সবসময় যে আসলে আপনি ল্যান্ড সেল দেখিয়ে যে আসলে নট অনলি নিউজিল্যান্ডের ক্ষেত্রে, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, আয়ারল্যান্ড, সো যেসব দেশে আসলে মেনলি ডকুমেন্ট বেস, আলটিমেটলি সব জায়গায় প্রসেসিং কিন্তু অলমোস্ট সেমই। সো আপনাকে প্রপারলি গুছিয়ে আর কি আপনাকে ডকুমেন্টসগুলি তৈরি করতে হবে। পাশাপাশি ট্যাক্সের পেপারগুলি, ভাইয়ার যেমন ইনকাম ছিল তার একটা ট্যাক্সের পেপার ছিল, আঙ্কেল রিটার্ন তার 2 বছরের ট্যাক্স রিটার্ন, প্লাস তার হলো গিয়ে যে এফডিআর এগেইনস্টে যে ট্যাক্স পেমেন্ট। সো আসলে এখানে ট্যাক্সের অনেক ডকুমেন্টেশনগুলি থাকে আর কি। সো এই ডকুমেন্টেশন প্লাস সি ইভ্যালুয়েশন প্লাস সোর্স অফ ফান্ড প্লাস আপনার ব্যাংকে এই হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ মানি যদি অ্যাভেলেবেল থাকে, এবং অবশ্যই সেটা 6 মান্থস ম্যাচিউর। তো আসলে আমাদের প্রিভিয়াস যে ভিসাটা রিফিউজাল ছিল আর কি, তারও কিন্তু প্রপারলি তার সম্পূর্ণ ফান্ডিং কিন্তু তার নিজস্ব ফান্ডই ছিল, বাট আনফর্চুনেটলি তারপরও আসলে তার ভিসাটা রিফিউজ হয়েছে আসলে। বাট এখানে আমরা আন্দাজ করছি যে আসলে সেক্ষেত্রে তার সোর্স অফ ফান্ড যেটা ছিল সেই ফান্ডটা আসলে ম্যাচিউর ছিল না, জাস্ট খালি 1 থেকে 1.5 মাসের মতো সেই ফান্ডটা রেখে সেই ফান্ড দিয়ে আসলে তার ভিসাটা অ্যাপ্লাই করা লেগেছে বা করতে হয়েছিল, কারণ ওই সময় আমাদের হাতে ওই পরিমাণ সময় ছিল না। বাট ভাইয়া কিন্তু ধৈর্য নিয়ে, এটা আসলে একটা কিন্তু ধৈর্যের একটা পরীক্ষা কিন্তু, যে আপনি একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ মানি এতদিন ধরে ব্যাংকে রেখে দিয়েছেন, সেটাকে আপনি ম্যাচিউর করেছেন, দেন আপনি অ্যাপ্লাই করেছেন। আসলে এই ধৈর্যগুলি এবং এই প্রসেসগুলি যারা মেনটেন করে অ্যাপ্লাই করতে পারবেন, আলটিমেটলি তাদের জন্য আসলে নিউজিল্যান্ডের মতো ডেস্টিনেশনটা। আমার কিন্তু আপনার প্রায় 1 বছরের বেশি ছিল মানে ব্যাংক ম্যাচুরিটি। সো 1 বছরের বেশি, এটা কিন্তু মানে এটাই ম্যান্ডেটরি না, বাট 6 মান্থ হচ্ছে মিনিমাম 6 মান্থস হওয়া উচিত আসলে। 4 মান্থ হলেও ওটা কিছুটা কনসিডারেবল, বাট এর নিচে হলে আসলে ওটা কনসিডার করা যায় না। তার মানে আমার লাগছে হচ্ছে প্রথমে আমার ক্যাপাসিটি যে আমি টিউশন ফিটা পে করার মতো কিনা, দেন পার্ট 2 তে আসলো হচ্ছে যে আমার যে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসগুলা, সেই ডকুমেন্টসগুলো আমার প্রপার ওয়েতে আমি গুছাচ্ছি কিনা। তার মানে আমার এফডিআর একটা দেখাইলাম, অ্যান্ড আমার ফিক্সড অ্যাসেট, লাইক আমি ধরেন যে ঢাকায় থাকি, ভাড়াই থাকি, বাট আমার তো দাদা বাড়ির কিছু সম্পত্তি আছে বা নানা বাড়ির কিছু সম্পত্তি আছে, সেই সম্পত্তিগুলো যদি থাকে, অনেক সময় হয় যে আমরা ওই ওয়ারিশনামা দিয়ে আমার বাবার নামে লেখা ওই খতিয়ান সেটা প্রপার ওয়েতে নেই, তাহলে সেটা করে ফেলেন। হ্যাঁ, কারণ ফিক্সড অ্যাসেট এমন একটা জিনিস যেটার ভ্যালুয়েশন যখন সি এভ্যালুয়েশন যখন করে, সেটা ভ্যালুয়েশন আপনি দেখাইলে অনেক ওয়েতে দেখানো যায়, এবং এটার একটা ইম্প্যাক্ট আছে ভিসাতে। ঠিক আছে, আচ্ছা, যদি না দেখাতে পারেন ডাজেন্ট ম্যাটার, সমস্যা নেই। আচ্ছা, এর পাশাপাশি আরেকটি ইম্পর্টেন্ট জিনিস যে আপনার রেগুলার ইনকামটা আসলে কতটুকু।
সেটা আসলে ব্যালেন্স কতটুকু আছে। হুম হুম যে আমি তো আমার বাবা স্পন্সর, আমি চলে যাবার পরে আমার মা বাবা বাংলাদেশে যে তার ফ্যামিলিটাকে রান করবে, তার কারেন্ট ইনকামটা কতটুকু আছে, সেটা যদি সাফিসিয়েন্ট হয় হুম হুম। দেন ওকে। সেটা যদি সাফিসিয়েন্ট আপনি দেখাতে না পারেন, সেটাও একটা কোশ্চেন ক্রিয়েট হইতে পারে। তারপর ফ্যামিলি চলবে Financial- কিভাবে? সব খরচ যদি আপনার পিছনে চলে যায়, then আপনার এক্সিস্টিং মেম্বার যারা দেশের মধ্যে রয়েছে তারা কিভাবে চলবে? সো এটা কিন্তু আপনাকে খুব সুন্দর করে প্রেজেন্ট করতে হবে আপনাকে, Right. যে তার ফ্যামিলি মেম্বার চালানোর জন্য তার আদার্স কোনো ইনকাম সোর্স রয়েছে কিনা। রাইট। সো এই ছিল হচ্ছে আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এখন আরেকটা ইম্পর্টেন্ট এবং সেন্সিটিভ জিনিস, যেটা আসলে আমার কাছে মনে হয় যে সবারই লুক আফটার করা উচিত, লাইক আমাদের এসএসসি এইচএসসির যে সার্টিফিকেটটা থাকে, সেটার সাথে অনেক সময় এনআইডি অথবা পাসপোর্টের অথবা বার্থ সার্টিফিকেটের নামের একটা মিসম্যাচ থাকে। হুম 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 যে আমার বাবার নাম হতে পারে ফারুক, যেই ফারুকটা QUE, আবার আমার সার্টিফিকেটে হয়তো বা FARUK। হুম হ্যাঁ, এইটুকু মিসম্যাচ যদি থাকে, এইটা আসলে আমাদের ফিক্স করতে হবে। এখন অনেকে আমরা দৌড়াই যে আমরা বোর্ডে যে একটা নকল, মানে ওই Duplicate তোলা সার্টিফিকেট আর কি। ডুপ্লিকেট আপডেট করা, কপি করা। মানে আমার ক্ষেত্রে একটা নামে মিসম্যাচ ছিল, মায়ের নামের ক্ষেত্রে সার্টিফিকেটগুলোতে। আমি যেটা করেছি সেটা হচ্ছে এফিডেভিট। এফিডেভিট সহজ, সবচেয়ে সহজ হলো এফিডেভিট। সবচেয়ে সহজ। এবং এফিডেভিটটা ইংরেজিতে যে এই ডকুমেন্টের যে নাম এবং এই ডকুমেন্টের যে নাম বোথ আর দ্য সেম পারসন, দ্যাটস ইট। একজন লয়ার দ্বারা এফিডেভিট করলে এই সব ডকুমেন্ট গুছায় এটা করে দিলেই দ্যাটস ইট, এনাফ। আপনার ওই যে বোর্ডে যে দৌড়াদৌড়ি হ্যাসেল, এগুলোর জন্য আসলে ঝামেলা। বাট এটা ইম্পর্টেন্ট ভিসার ক্ষেত্রে, যে প্রত্যেকটা জায়গায় আপনার মা বাবা এবং আপনার নাম স্পেল যেন সব ঠিকঠাকভাবে থাকে, True. এটা চেক ব্যাক করা উচিত। অবশ্যই। তাহলে গেল দুইটা জায়গায়, একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল সেগমেন্ট, এটা ক্লিয়ার। দ্বিতীয়ত হচ্ছে এই এডুকেশনাল ডকুমেন্টের জায়গায়। আর যদি আপনার কোনো পার্সোনাল ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে, সেই ওয়ার্ক এক্সপিরিয়েন্সের প্রপার ডকুমেন্টগুলো ঠিকমতো সাবমিট করা। এক্স্যাক্টলি। আচ্ছা, আরেকটা জিনিস যেটা হচ্ছে যে সবচেয়ে ইম্পর্টেন্ট, আমরা অনেকে দেখাই যে ইনকাম সোর্সের ক্ষেত্রে আমার ইনকামটা আসছে ক্যাশে, এই ক্যাশ টাকাটা আমি দেখায় দিতে পারবো কিনা। ক্যাশ টাকার ক্ষেত্রে আপনিও বলেছেন, সাজেশন দিয়েছিলেন, আমাদেরও প্রেফারেন্স সেটা হচ্ছে যে কোনো লেনদেন যখন ব্যাংকে হবে সেইটা অনেকটা স্ট্রং হয়, রেদার দেন আমি আসলে যে কোনো ক্যাশ একটা মানে ক্যাশ ইন অথবা ক্যাশ আউটের একটা ব্যালেন্স শিট আমি দেখাবো। সো এইটা একটু সেন্সিটিভভাবে প্রিপেয়ার করার জন্য। সেক্ষেত্রে আসলে আমরা চেষ্টা করছি আমাদের থেকে যতটুকু সাপোর্ট দেওয়া যায় একে। হ্যাঁ, আর ভাইয়া আর একটা ছিল আপনার ফাইন্যান্সিয়াল ম্যাট্রিক্স। তো ফাইন্যান্সিয়াল ম্যাট্রিক্সের ব্যাপারটা ছিল যে এরকম যে টোটাল আপনাদের ফ্যামিলি ইনকাম কতটুকু, এবং তার এগেনিস্টে আসলে আপনার ফ্যামিলি এক্সপেন্সটা কতটুকু, এবং এক্সপেন্সটা বাদ দেওয়ার পর যে টাকাটা আপনাকে পাঠাতে হবে, দ্যাট মিনস কি আপনার টোটাল ফাইন্যান্সিয়াল একটা প্ল্যান সাজানো, যে ম্যাট্রিক্সের মাধ্যমে যে আপনার ইনকাম কোথা থেকে আসছে, আপনার এক্সপেন্স কোথা থেকে হচ্ছে, এবং আপনার টিউশন ফিসটা কীভাবে পেমেন্ট করা হবে। তো এই একটা জিনিস হলো সুন্দর করে গুছিয়ে দিতে হয়। তো আমাদের দিন থেকে আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি। এই জায়গাটায় আমি জাস্ট একটু ভাইয়ের থেকে একটু নেই, সেটা হচ্ছে যে আমি একটা পর্যায়ে খুবই বিরক্ত হয়ে গেছিলাম যে এত এত ডকুমেন্টস, হ্যাঁ দূর ফাইন্যান্সিয়াল ম্যাট্রিক্স আমি দিব না। সো ভাইয়া বলছে যে আচ্ছা ভাই ঠিক আছে, আপনি যেহেতু এত কষ্ট করছেন তাহলে এবার আমরা একটু দেখি। সো আশিক ভাই নামে একজন আছে ট্রিপলতে, আশিক ভাই হচ্ছে একদম সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত আমার যত সি এভালিউশন এবং আমার ফাইন্যান্সিয়াল এফিডেভিট সবগুলো দেখছে। দেখার পরে ওইখান থেকে সে নিজে পুরোটা ফাইন্যান্সিয়াল ম্যাট্রিক্স নিজ থেকে বানায় এটা এত ক্যালকুলেট করে উনি সাপোর্টটা দিচ্ছেন। আসলে মানে ও যদি আসলে আইসিএর স্টুডেন্ট, সে আসলে কস্ট ম্যানেজমেন্টের স্টুডেন্ট। সো আমাদের ইনহাউস টিম মেম্বারে আসলে মোটামুটি হাইলি এডুকেটেড। সো আসলে এই কারণে আসলে আমাদের জন্য কাজ করাটা অনেক বেশি সহজ হয়ে যায়। এবং আমি কিন্তু গ্রেটফুল আপনাদের প্রতি এটার জন্য আজীবন, যে আসলে আমার জন্য একটা মানুষ এতটুকু করবে, আমি সামান্যটুকু যদি কেউ করে সেটার কৃতজ্ঞতাও কিন্তু আসলে আজকাল কেউ দিতে চায় না। বাট আমি আসলে আপনাদের প্রতি ওই জায়গাটাই কৃতজ্ঞ যে আমাকে নিউজিল্যান্ড পাঠানোর পেছনে আমার বাবা মার যেরকম পুশ, আপনাদের কিন্তু ওই 50% পুশটা আপনাদেরও আছে। থ্যাংক ইউ সো মাচ। এবং আপনি সবচেয়ে বড় ব্যাপার হলো যে একটা স্টুডেন্ট যদি আসলে আমাদের ইনস্ট্রাকশনগুলি ফলো করে আমার জন্য কাজ করতে সহজ হয়ে যায়। এখন ভাই আলটিমেটলি আমরা তো কাজ করি ভাই আপনার বেটারমেন্টের জন্যই।
সো অনেক স্টুডেন্ট আসলে জিনিসটা বুঝতে চায় না, আসলে মনে করে যে আমাদেরই মনে হয় সব কাজ করতে হবে, সব কিছু করতে হবে। কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলো আসলে আমি আপনার থেকে কিন্তু আমি বেশি ভালো জানি না। যেমন এসওপির ক্ষেত্রে ইউকের এসওপিটা কিন্তু আসলে খুব ইজিলি যে কোনো স্টুডেন্ট বলুক বা এজেন্সি বলুক, স্টুডেন্ট সাপোর্ট এজেন্সি সাপোর্ট নিয়ে কিন্তু এসওপি লিখে ফেলতে পারে স্টুডেন্টের এসওপিটা। বাট নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার এসওপির উপর ডিপেন্ড করে কিন্তু ভিসা হয়। সো এইখানে আসলে এতটুকু মানে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে হয়। আমরা ভাইয়ার এসওপি ভাইয়াই লিখেছে, বাট হলো গিয়ে যে আসলে আমরা ভাইয়াকে একটু গাইডলাইন দিয়েছিলাম যে ভাই আসলে এসওপির ক্ষেত্রে ভাই এরকম একটু করেন। সো ভাইয়াকে না হলেও আমরা 7 দিনের মতো মনে হয় ভাইয়াকে আমরা প্যারা দিচ্ছি যে ভাই আসলে এসওপি এই জায়গায় কারেকশন হবে ভাইয়া, এটা এখনো ঠিক হয়নি ভাইয়া, এই জিনিসটা আসলে অনেক সময় একটা জিনিস বিরক্ত হয়ে যায় আসলে একটা জিনিস নিয়ে এতদিন ঘ্যান 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 করার আসলে এজেন্সির জন্য একটু ডিফিকাল্ট, স্টুডেন্টের জন্য অনেক সময় ধৈর্য রাখাটা খুব ডিফিকাল্ট। বাট আলটিমেটলি যখন ভিসাটা হয় তখন আসলে ওইটা আর মনে থাকে না। ওটা আর মনে থাকে না। হ্যাঁ, বাট আমার ওই কষ্টগুলির জন্য আলটিমেটলি ভিসাটা হয়। তবে এসওপি নিয়ে যদি এসওপি ভাই একটু হচ্ছে, বলেন যদি। আমার মনে আছে যে আমি গুগলে, মানে আপনি যখন বললেন যে ভাই আপনি আপনার মতো করে একটা এসওপি আমাকে দেন, আমি এটা ফার্নিশ করে দিব। আচ্ছা ঠিক আছে, গুগলে আমি মিনিমাম 30-40টা এসওপি দেখলাম। আইডিপির ওয়েবসাইটে কয়েকটা এসওপি ফরম্যাট দেখতে বলছিলেন, সেটা দেখলাম। সব কিছু দেখার পরে আমি আমার মতো একটা বানাইলাম। এখন বেসিক্যালি আমরা কি জানি যে আমি 1 থেকে 1.5 পেজের মধ্যে একটা ওয়ার্ড লিমিটেশন থাকবে, একটা এসওপি বানায় আমার মতো করে শর্ট ফর্মে আপনাকে দিব, ওইটা আপনি ইয়ে করবেন। সেই শুরু হইলো 1 থেকে 1.5 পেজের এসওপি, তারপর আপনার ইনপুট আমার ফিডব্যাক, আপনার ইনপুট আমার ফিডব্যাক, হইতে 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 7-8 দিন গেল জাস্ট ওই এসওপিটার জন্য। এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এসওপিটা দাঁড়াইলো হচ্ছে 8 থেকে 9 পেজের মতো। এবং এভরি ডিটেলস আমি আসলে নিউজিল্যান্ড কেন যাচ্ছি, কবে যাব, কেন, এবং গ্র্যাজুয়েশনের পরে আমি কবে আসব, কি করব, আসার পরে আগামী 5 বছর, হ্যাঁ, এবং আমার এত টাকা কোত্থেকে আসছে, এভরি সিঙ্গেল ডিটেলস ওই এসওপিতে ছিল ভিসার জন্য। আমি জানি না এটা আসলেই কতটুকু সেন্স মেক করে, বাট এটার জন্য অনেকটা ইম্প্যাক্টফুল আমার ভিসার উপর। কারণ নর্মালি হয় যে নিউজিল্যান্ডের ভিসার ক্ষেত্রে যখন আপনি ভিসার অ্যাপ্লিকেশনটা করবেন, আপনাকে এআইপি আসার আগে একটা কল বা একটা ইন্টারভিউ, আপনি আমাকে বলছিলেন যে তিতাস ভাই একটা ইন্টারভিউ আসতে পারে বা কল আসতে পারে, আপনি কিন্তু রেডি থাকেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। বাট এই আমার কাছে মনে হয় যে এই যে ছোট ছোট জিনিসগুলোর কারণে ওয়ান শট ভিসা যেটাকে বলে সেটা আমি পেয়ে গেছি। আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ। সো এটার জন্য আমি আসলে থ্যাঙ্কফুল আপনাদের প্রতি। আর এই তো সো আলটিমেটলি ভাই আসলে যখন ভিসাটা হয়ে যায় তখন সবারই ভালো লাগে। আর ভিসা না হলে পরে আসলে সব কষ্ট, যদি আল্লাহ না করুক, যদি ভাইয়ের ভিসাটা যদি না আসতো, আমরা অনেক বেশি ফ্রাস্ট্রেশনে পড়ে যেতাম, হয়তো বা আমরা আর কোনো মোটিভেশনই পেতাম না নিউজিল্যান্ড নিয়ে কাজ করার জন্য। কারণ আমি চেষ্টা করছি আসলে নিউজিল্যান্ডের জন্য বেশ কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। কারণ আমরা যখন ট্রেনিং পাই, আমি ওই ট্রেনিংগুলি কী আমি শিখলাম সেইটার উপরে আমি একটা ভিডিও তৈরি করি। সো আলটিমেটলি এত কাজ করার পর যদি ভিসাটা না হয় তখন আসলে কেউই মোটিভেশন পায় না যে কারণ একটা 5টা ইউকের ফাইল করা বা আমি বলবো 10টা ইউকের ফাইল করার আর একটা নিউজিল্যান্ডের ফাইল করার ওয়ান কাইন্ড অফ সিমিলার এফোর্ট দিতে হয়। সো এত কিছু করার পর যদি ভিসাটা না হয় তখন আসলে মন খারাপ হয়ে যায়। এবং আগে যে ভাইয়াটা আমরা কাজ করেছিলাম তার ব্যাপারেও আমরা অনেকটাই ট্রাই করছি, বাট আলটিমেটলি ভিসাটা আসে নাই। সো ভাইয়াটা নিয়ে আমরা খুবই চাচ্ছিলাম যে ভাই আমাদের এই ভাইয়ার তিতাস ভাইয়ের জন্য ভিসাটা হয়, কারণ তিতাস ভাই অনেক বড় গলায় আসছে এবং আঙ্কেলকে নিয়ে আসছে, এবং আঙ্কেল এই বয়সেও যে পরিমাণ এফোর্ট দিছে, আমি বলবো যে তিতাস ভাই কি এফোর্ট দিছে তার থেকে বেশি এফোর্ট দিছে মনে হয় আঙ্কেল। সো থ্যাংক ইউ সো মাচ আঙ্কেলকে, কারণ আপনি এই বয়সেও আসলে এই ডকুমেন্টেশন ধরে 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 ব্যাংক ডিপোজিট করা, মান্থলি বেসিসে 1 থেকে 10 তারিখের মধ্যে ডিপোজিট করা, সেটা আবার তার অ্যাকাউন্টে ট্রান্সফার করা, আসলে খুবই মানে একটা সময় সাপেক্ষ ব্যাপার এবং মানে আসলে সাধনার ব্যাপারের মতো, সাধনার মতো আর কি। বাট আলহামদুলিল্লাহ ভিসা হয়ে গেছে। সো অবশ্যই অলমাইটিকে অনেক বেশি ধন্যবাদ যে তার অনেক বেশি তার ইশারাতে সব কিছু তো হয়। তো আমরা খুবই গ্রেটফুল আল্লাহর কাছে যে আসলে আমাদের একটা প্রথম সাকসেস হয়েছে। তো এই জন্য আসলে আজকের ভিডিও আমি বলতেছিলাম যে আসলে খুব বেশি স্পেশাল, যে নিউজিল্যান্ডের সাকসেস স্টোরি নিয়ে কোনো সময় ভিডিও তৈরি করার সৌভাগ্য হয়নি, বাট তিতাস ভাইকে দিয়ে শুরু হলো। বাট অবশ্যই আপনারা যারা নেক্সটে অ্যাপ্লাই করবেন একটু জেনে শুনে বুঝে অ্যাপ্লাই করেন। নিউজিল্যান্ডে যেতে হবে জিনিসটা এরকম না, বাট যদি যেতেই হয় সেক্ষেত্রে অবশ্যই একটু প্ল্যান করতে হবে। নিউজিল্যান্ডের সবচেয়ে ভালো দিক যেটা, যে ভাই আপনার ভিসা হওয়ার আগে কিন্তু খুব একটা বেশি কস্টিং নেই। সো রিস্ক কিন্তু এখানে অনেকটাই কম।
রিস্ক কম এই সেন্সে যেহেতু ভিসা হওয়ার আগে জাস্ট খালি ভিসা ফিরে পেমেন্ট করতে হয়েছে। রাইট। ভিসা ফি কেমন ছিল ভাই আপনার? ভিসা ফি 60 থেকে 70,000-এর মধ্যে, এক্স্যাক্টলি আমার মনে নাই। হ্যাঁ এরকম 70,776 বা $676 নিউজিল্যান্ড ডলারের মতো, সামথিং লাইক দ্যাট, বা মানে আমার 1000 এক্সাক্ট something নাম্বারটা মনে নেই, এরকমই আর কি। বাট ওটাই আমার ক্রেডিট কার্ড দিয়ে হচ্ছে যে ডিরেক্ট এমবাসিতে পে করে দিয়েছিলাম। এর আগে জাস্ট খালি ভাইয়ের মেডিকেলের কস্টিং যেটা ছিল এবং ডকুমেন্টেশন রেডি করতে যেই কস্টিং, সব কিছু মিলে হয়তো বা 1 লাখ টাকার মতো তার কস্টিং হয় একটা স্টুডেন্টের। সো যদি আইএলটিএস স্কোর যদি আপনি মিট করতে পারেন ওভারঅল 6.5, নো লেস দ্যান 6, যদি ডকুমেন্টেশন যদি আপনি মোটামুটি মনে করেন যে হ্যাঁ মোটামুটি আমার যে ডকুমেন্টেশন রয়েছে হেলদি ডকুমেন্টেশন, আমি 1 লাখ টাকার একটা রিস্ক নিব এবং আমার কাছে যদি ভিসা হয়ে যায় সেক্ষেত্রে আমার টিউশন ফিস পেমেন্ট করার ক্ষেত্রে আমার 25 থেকে 30 লক্ষ টাকার মতো আমার গুছানো রয়েছে, দেন অবশ্যই আপনি নিউজিল্যান্ডের জন্য অ্যাপ্লাই করেন। আর যদি মনে করেন যে না আমার এই ডকুমেন্টেশন প্লাস আমার এত টাকা আমার সাথে একসাথে নেই, নিউজিল্যান্ডে ভিসা হওয়ার পর টিউশন ফিস দিতে হয়, বাট প্রবলেম একটাই যে ফুল 1 বছর টিউশন ফিস একসাথে পেমেন্ট করে ফেলতে হয়, যেটা অস্ট্রেলিয়া, ইউকে বা আপনার কানাডার ক্ষেত্রে 1 বছর 50% টিউশন ফিস পেমেন্ট করলেই হয়। বাট সেক্ষেত্রে ভিসা হওয়ার পর টিউশন ফিস পেমেন্ট করতে হয়, বাট ফুল পেমেন্ট একসাথে করে ফেলতে হয়। দেন ভিসা ফি পেমেন্ট করার পরেই এই ডকুমেন্টেশন সব কিছু আপলোড করার পরই কতদিন পর ভাই আপনার এআইপি আসলো? আমার 15 দিনের মাথায়, মানে আমার মনে আছে এপ্রিলের 26 বা 27 তারিখ ভিসা অ্যাপ্লিকেশন ড্রপ হয়েছে, মে মাসের 13 তারিখে আমার এআইপি চলে আসছে। আচ্ছা। আর টিউশন ফি পে করছি হচ্ছে আপনার 17 বা 18 তারিখ, আর আমার ফাইনাল ই ভিসা চলে আসছে হচ্ছে এই জুনের 1 বা 2 তারিখ। সো মোটামুটি ভিসা অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ফাইনাল আপনার ভিসা পাওয়া পর্যন্ত মোটামুটি 2 থেকে 3 মাসের একটা প্রসেসিং এরকমই। সো এই জিনিসগুলি আসলে যদি সবার যদি গুছানো থাকে এবং এই প্যাশনেস যদি থাকে অবশ্যই ভাই নিউজিল্যান্ড আপনার জন্য। সো নিউজিল্যান্ডে আমি কোনোভাবেই ভ্যাও ডিমোটিভেট করেনি, অবশ্যই অপরচুনিটি অনেক হাই, যেই কান্ট্রিতে যান, যেহেতু একটা ইংলিশ স্পিকিং কান্ট্রি, ভদ্র একটা কান্ট্রি এবং অস্ট্রেলিয়ার পাশেই একটা দেশ, সো অবশ্যই নিউজিল্যান্ডে অপরচুনিটিস অনেক হাই। অনেকে বলে যে ইকোনমি ছোট, সো ভাই আপনার যদি আসলে স্কিল ভালো থাকে সেক্ষেত্রে আসলে সারা ওয়ার্ল্ডই আপনার জন্য। অন্য কেউ করতে পারেনি দেখে যে আপনি করতে পারবেন না যে সেরকম না, ভাইয়া সাহস নিছে, ভিসাও পেয়ে গেছে এবং আমাদের মতো একটা ছোটো এজেন্সির প্রতি সে নিউজিল্যান্ডের সাপোর্ট আমাদের সাইড থেকে নিয়েছে। আমরা খুবই গ্রেটফুল, যেখানে আমরা ভাইয়ের সাথে কথা বলছি ভাই আমরা প্রিভিয়াসলি আমাদের কোনো সাকসেস স্টোরি নাই, দেন এটা জানার পরেও ভাই আমাদের সাথে কাজ করেছে। সো এইটাই আসলে আমাদের কাছে আসলে আমরা একটা স্টুডেন্টের কাছ থেকে কী চাই, এটাই তো চাই। কোনো ধরনের কোনো সার্ভিস চার্জ তো ভাইয়া কত টাকা ভাইয়া নিয়েছে আপনার কাছে সার্ভিস চার্জ? না, কোনো সার্ভিস চার্জ বা এরকম কোনো টাকা এরকম কিছুই নেই। অ্যান্ড তার এগেনস্টে ইভেন আমার আসলে তাদেরকে সার্ভিস চার্জ দেওয়া উচিত, কারণ রাত 10টা নাই 12টা নাই তাদেরকে আমি নক করি, এটা আসলে প্রফেশনালিজমের মধ্যে পড়ে না। বাট আমার আসলে কিছু করার ছিল না তখন, কারণ ভাই জানে যে আমি অফিস থেকে আসতে আসতে 8টা 9টা বেজে যায়, কিছু করার নাই। ফলো আপ যে নিব যে ভাইয়া এটা কেমনে কি, ভাইয়াও তখন 9টা 10টার সময় তার আরেকজন এমপ্লয়িকে নক দিয়ে বলে এই এটা দেখতো একটু ফাইলটার কি আপডেট, একটু ল্যাপটপটা অন কর। আমার জন্য তাদের ল্যাপটপটা অন করা লাগে রাত 10টা হোক 11টা হোক। এইটা আমার কাছে একটু মাঝে মধ্যে খারাপ লাগতো যে না কেন এরকম কেন হচ্ছে, বাট আই হ্যাড টু। এখন সব কথার এক কথা হচ্ছে যে নিউজিল্যান্ডে আমার কাছে মনে হয় যে যেই অ্যামাউন্টটাই যাক বা যেটাই হোক ভিসা আসার পরে আরও এইটা আমার কাছে মনে হয় নিউজিল্যান্ডে বেটার রিটার্ন অন ইনভেস্টমেন্টটা। প্রথমত হচ্ছে আমার পিয়ার পাথওয়েটা যদি মাস্টার্সে যাই ইজিয়ার, যদি কেউ অনার্সেও যায় সেটাও আমার কাছে মনে হয় ওর জন্য পিয়ার পাথওয়েটা ইজিয়ার। এক, কেউ যদি মানে পার্মানেন্ট হতে চায়, এক পার্মানেন্ট হওয়ার ফ্যাসিলিটিস তো আসলে অনেক পার্মানেন্ট হওয়ার পরে। দ্বিতীয়ত হচ্ছে নিউজিল্যান্ডের কারো যদি পিয়ার হয় তার জন্য অস্ট্রেলিয়ায় মুভ করা অনেক সহজ, মানে ওপেন গেটওয়ে ওপেন। ফর এক্সাম্পল আপনি ধরেন এখান থেকে নেপাল যাবেন, জাস্ট এয়ার টিকিটটা কেটেই নেপাল চলে গেলেন, ওপেন ভিসা। হ্যাঁ, সো নিউজিল্যান্ডের ক্ষেত্রে এটা তো আছেই, অস্ট্রেলিয়া আপনি যেতেই পারবেন পিয়ার নিয়ে, তার পাশাপাশি আপনি কাজও করতে পারবেন ওই পিয়ার দিয়ে, অস্ট্রেলিয়াতে কাজও করতে পারবেন। সো ওই অপরচুনিটিটা স্যালারি স্ট্রাকচারও খুবই ভালো স্যালারি, রাইট। এবং নিউজিল্যান্ডে এখন চলতেছে হচ্ছে পার আওয়ার $23, এবং আমার ভিসাতেই কিন্তু মেনশন করা আছে যে আমি হচ্ছে কতটুকু ঘন্টা, মানে
20 ঘন্টা পার উইক এখানে আমি কাজ করতে পারবো, এটা কিন্তু আমার ভিসাতেই হচ্ছে মেনশন করা আছে, হ্যাঁ, অ্যাজ এ স্টুডেন্ট। এবং আমি এর বাহিরে যেই আমার ভ্যাকেশন থাকবে বা হলিডেজ থাকবে তখন আমি ফুল টাইম জব করতে পারবো, Exactly. সেটা আমার ভিসাতেই কিন্তু মেনশন করা। Mention করা রয়েছে। সো আলাদা করে ওই ঝামেলার নেয়ার তেমন কিছুই নাই। বাট এখন আমি ওই দেশে পা দেই নাই, হয়তোবা যখন আপনি ভিডিওটা রিলিজ করবেন ততদিন আমি নিউজিল্যান্ড থাকবো ইনশাআল্লাহ ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। সো নিউজিল্যান্ড থেকে আমি হয়তোবা আপনাকে আবার একটা ভিডিও পাঠাবো এক্সপেরিয়েন্স। অবশ্যই 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 আসলে ট্রু এক্সপেরিয়েন্স কেমন হলো আর কি সেটা Right. ভাইয়া শেয়ার করবে অফ কোর্স। ইনশাআল্লাহ। ভাইয়া সো ট্রিপ লাইকে আউট অফ 10 এ ভাই কত দিবেন? যদি আরো বেশি দেওয়ার সুযোগ থাকতো অবশ্যই দিতাম 10 on 10, বিকজ একমাত্র কারণ হচ্ছে সাপোর্ট। কেউ Thank you so এতটুকু সাপোর্টটা, বিকজ আমি আসলে নাম মেনশন করব না এজেন্সিগুলোর, আমি টোটাল এই পর্যন্ত 5টা এজেন্সির কাছে বিভিন্ন রকম ফাইল নিয়ে আসলে দৌড়াদৌড়ি করছি। সো তাদের রেপুটেশনও অনেক হাই ভাই, অনেক হাই। বাট আমার একটা জিনিস জানা দরকার, আমার একটা জিনিস দরকার এই মুহূর্তে, হ্যাঁ, আমি একটা আপডেট জানতে চাচ্ছি, বা আসলে ওইটা কি হয়েছে, আমি করব না সে করবে। এই যে কমিউনিকেশনের জায়গাটা, সেটা এতটুকু যে মানে কি বলবো, এত ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স ছিল আমার, আমি আর ওইখানে ওই সাহসটা করিনি। বাট ট্রিপলয়তে আমার এক্সপিরিয়েন্সটা এত স্মুথ ছিল, টু বি অনেস্ট, মানে Thank you আমি so much. বাড়ায় একটা কথাও বলতেছি না। থ্যাংক ইউ এখন এটা এমনও হইতে পারে যে ভাই আমি ফার্স্ট ক্লায়েন্ট তাই আপনি আমার এরকম দিচ্ছেন, পরের ক্লায়েন্টদেরকে দিবেন না। ফার্স্ট ক্লায়েন্ট ছিলেন না, আপনি সেকেন্ড ক্লায়েন্ট ছিলেন আমাদের। ওই আর কি, মানে ফার্স্ট বিচারে আমরা রিভিউ করেছি এই জন্য দিছেন কিনা সেটা জানি না, বাট আপনি যে সাপোর্টটা দিছেন সেটা আসলে অন্য কোন এজেন্সি আমার মনে হয় দিবে না। ভাই আসলে এবং আমি না হলে ভাই আপনারও লস ভাই আমারও লস ভাই। ট্রু ট্রু, মানে আপনিও প্রফিটেবল এখানে, এটা তো এখানে কিছু না। আলটিমেটলি ভাই সবাই তো কাজ করে তো ভাই আসলে Right. একটা প্রফিটের আশাতেই। সো এতদিন ধরে একটা কাজ করার পর যদি ভাই ভিসা না হয় ভাই আলটিমেটলি বলেন অফিস চালাবো কই থেকে? ভিসা হওয়া না হওয়ার ডিসিশনটা, রেজাল্টটা পরে ভাই। মানে ব্যাপারটা হচ্ছে যে সম্পর্কটা একজন স্টুডেন্টের সাথে, এবং তাকে ওই সাপোর্টটা দেওয়া ওয়েন এভার দ্যাট পারসন নিডেড। এক্স্যাক্টলি এইটা যখন ট্রিপল আমাকে দেয়, ওই আস্থাটা আমি একটা সময় ধরেই নিছি যে যদি আমার রিজেকশনও হয় সামহাউ, আমার কোনো ধরনের রিগ্রেট থাকবে না, আমার কোনো ধরনের রিগ্রেট থাকবে না, বিকজ আমি ওই সাপোর্টটা এখান থেকে সর্বোচ্চটুকু পাইছি যে একটা ভিসা অ্যাপ্লিকেশন প্রসেসে। এবং ব্যবহার অনেকটা ইম্পর্ট্যান্ট। আজ পর্যন্ত আমি ট্রিপলয়তে যে কজনের সাথেই ইনভলভ ছিলাম, প্রত্যেকের ব্যবহারটা এত এত বেশি অমায়িক ছিল। আপনি তো আলাদা হিসাব, আপনি তো সিইও মানুষ, হ্যাঁ হ্যাঁ, আপনার ধরেন যে বেজমেন্ট মানে বেজ লেভেলের যারা, এক্সিকিউটিভ লেভেলের যারা আছেন, তাদেরকেও যে ব্যবহারগুলা, এইটা আসলে আমাকে খুব অ্যামেজড করছে। এইটার জন্য আমি ট্রিপলয়ের প্রতি গ্রেটফুল। থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ। এটাই আর কি। সো লেটস সি দ্য জার্নি বিগিনস ইনশাআল্লাহ। এটাই। তো তিতাস ভাই থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে কথা বলার জন্য। আসলে আমরা চেষ্টা করেছি বাট এক হাতে তালি বাজে না। তিতাস ভাই যদি আমাদের সাথে এতটুকু কোঅপারেট না করতো, কাজ তুলে আনা খুবই কষ্ট হয়ে যেত। টু বি অনেস্ট, ডকুমেন্টেশনের ক্ষেত্রে আসলে আমরা ডিরেক্টলি স্টুডেন্টকে আমরা হেল্প করতে পারি না, কারণ এখানে আসলে অনেক লিগাল ফর্মেটে অনেক কিছু থাকে। বাট আমরা একটা স্টুডেন্টকে গাইড করতে পারি, বা হয়তো একটা সাজেশন দিতে পারি যে ভাই আপনি আমার সাথে যোগাযোগ করেন, উনি আপনাকে হেল্প করতে পারে। সো ডিরেক্টলি একটা এজেন্সি আসলে ডকুমেন্টেশনে সাপোর্ট দেওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, টু বি অনেস্ট। আমি আপনাকে কতটুকু দিতে পারবো আমি বলতে পারি না, বাট আমি একটু গাইডলাইন দিতে পারবো। সো ভাই আসলে গাইডলাইন অনুযায়ী যে কাজ করেছে, এটা আমাদের জন্য অনেক সহজ করে দিয়েছে আমাদের কাজ করাটা। আর আলটিমেটলি ভাই আসলে সবাই কাজ করে আসলে একটা প্রফিটের আশায়। সো আলটিমেটলি যে কোনো কান্ট্রি, নট অনলি ইউকে, নট অনলি নিউজিল্যান্ড, নট অনলি ইউকে, নট অনলি অস্ট্রেলিয়া, যে কোনো ডেস্টিনেশনে আসলে প্রত্যেকটা এজেন্সিরই থাকে যারা আসলে সঠিক নিয়ত বা ইথিক্স নিয়ে কাজ করে। আলটিমেটলি তার কাজই হলো গিয়ে আপনার একটা ক্লায়েন্টকে প্রপার সাপোর্ট দেওয়া। কারণ ক্লায়েন্ট যদি প্রপার সাপোর্ট না পায়, কারণ এখানে আসলে অনেক বড় একটা ইনভেস্টমেন্টের ব্যাপার। আপনি আমার কথায় ভাইয়া 30 লাখ টাকা রিস্ক নিচ্ছে। সো আমি তাকে যদি ওইভাবে যদি কনভিন্স করতে না পারি, সে আসলে কীভাবে সে এই 30 লাখ টাকা সে রিস্কটা নিবে। পাশাপাশি আমাদের এই ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বিউটিটা হচ্ছে কি এখানকার রেফারেন্সটা। সো আমি যদি ভাইকে একটা ভালো সাপোর্ট না দিই, ভাই যদি ভিসাটা না হয়, সে কিন্তু আমাকে পরবর্তীতে স্টুডেন্ট রেফার করবে না। আমাদের যে এত স্টুডেন্টের ফ্লো, আলহামদুলিল্লাহ আমরা খুবই লাকি যে আমরা খুবই ছোটো একটা এজেন্সি, বাট তারপর আমাদের আসলে এই যে মিরপুর ডিউএইচএস, এটা কিন্তু নর্মাল গুলশান বনানী বা ধানমন্ডি থেকে আসলে একটু মানে যোগাযোগটা একটু আসলে একটু ডিফিকাল্ট হয়ে যায় অনেক সময়, টু বি অনেস্ট আসলে। বাট আমাদের কিছু করার ছিল না যে এখান থেকে শুরু করছি, এখানে আসলে একটা কমফোর্ট জোন ক্রিয়েট হয়ে গেছে। আসলে ডিএইচএসে আমরা
লাস্ট 5 বছর 6 বছর ধরে আছি, জানি না ডিওএইচএস থেকে কবে বের হতে পারবো, বাট না বেরোয়েন না, এই জায়গাটা সুন্দর আছে। সো এই জায়গাতে আসলে আমরা আছি। তো এইখানে আসলে স্টুডেন্ট এত দূর থেকে আসে, আমাদের স্টুডেন্ট আসে মুন্সিগঞ্জ থেকে, আমাদের স্টুডেন্ট আসে যশোর থেকে, নারায়ণগঞ্জ থেকে আমাদের রেগুলার স্টুডেন্ট আসে। তো এই জায়গাগুলো আসলে আমরা খুবই আপনাদের কাছ থেকে ভালোবাসা পাচ্ছি। এবং তিতাস ভাই আমাদেরকে এতটুকু বিশ্বাস করে আমাদের সাথে কাজ করছে যে ভাই আমাদের কোনো সাকসেস স্টোরি নাই নিউজিল্যান্ডের, বাট তারপরেও সে আমাদের উপরে এত টাকা রিস্ক নিছে। সো আসলে আলটিমেটলি আমরা খুবই গ্রেটফুল আঙ্কেলের কাছে, প্লাস তিতাস ভাইয়ের কাছে। সো থ্যাংক ইউ সো মাচ তিতাস ভাই, থ্যাংক ইউ সো মাচ অ্যাগেন ভাইয়া। বর্ষণ ভাই। আপনার সামনে পথ চলা সহজ হোক, এবং পরবর্তীতে যারা ভাইয়া নিউজিল্যান্ডে যাবে, যেহেতু আমাদের প্রিভিয়াসলি কোনো স্টুডেন্ট নাই, আমি ভাইয়াকে কোনো বড় গলায় বলতে পারলাম না ভাই ওখানে যান, যার পরে আমি আপনাকে সাপোর্ট দিব না, যেটা আমরা ইউকের ক্ষেত্রে হরহামেশাই বলতে পারি যে ভাই আপনি ইউকেতে যান, লন্ডনে যাবেন, বার্মিংহাম যাবেন, নাকি ওয়েলসে যাবেন, যেখানে যাবেন আমাদের প্রচুর স্টুডেন্ট আছে, আমরা সাপোর্ট দিতে পারবো। বাট ভাইয়া একটু বলে যান আমাদের স্টুডেন্ট যারা পরবর্তীতে যাবে নিউজিল্যান্ডে, ওয়েলিংটন হোক বা হ্যামিল্টন হোক বা অকল্যান্ডে হোক, যেখানে হোক, আপনার যতটুকু সাধ্য একটু ইনফরমেশন দিয়ে হলো, আসলে ফিজিক্যালি হেল্প করতে হবে জিনিসটা এরকম না, একটা ইনফরমেশন দিয়ে একটা হেল্প করাটা, একটা ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়, বা আমার রেসিডেন্ট কার্ডটা আমি কোথা থেকে কালেক্ট করব, এই জিনিসটা কিন্তু অনেক বড় একটা হেল্প করে। সো যেহেতু আমাদের অনেক বেশি স্টুডেন্ট আমরা কাজ করি নি নিউজিল্যান্ড নিয়ে, সো ভাইই আমাদের প্রথম ক্লায়েন্ট। আমি বারবার একই কথা বলতেছি যে ভাই আমাদের প্রথম ক্লায়েন্ট, আসলেই ভাই আমাদের প্রথম ক্লায়েন্ট, আমার প্রিভিয়াসলি আমাদের কোনো নিউজিল্যান্ডে কাজ করা হয়নি। সো এটা নিয়ে আসলে আমাদের কোনো লজ্জার কিছু নেই যে আজকে ভিডিও মেক করতেছি ফার্স্ট একটা ভিসা হওয়ার পরে এত কিছু। তো আজকে ভিডিওটা আজকে ভিডিওটা এর জন্য অনেক বেশি স্পেশাল, যেহেতু ফার্স্ট স্টুডেন্টের। তো ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেল। সো থ্যাংক ইউ সো মাচ। ভাইয়ার জন্য অবশ্যই দোয়া করবেন মন থেকে, ভালো জায়গা থেকে পড়াশোনা করেছে এবং রাইট নাও সে আরও ভালো জায়গায় পড়াশোনা করতে যাচ্ছে। সো ভাইয়ার জন্য দোয়া করবেন যাতে ভাইয়া তার যেই লক্ষ্য নিয়ে পড়াশোনা করতে যাচ্ছে সেটার জন্য অ্যাচিভ করতে পারে, এবং পড়াশোনা শেষ করার পর সেটেলমেন্ট থেকে শুরু করে সব কিছু যেন সে গুছিয়ে করতে পারে। দোয়া করবেন এর জন্য। ঠিক আছে, আমি জাস্ট লাস্টে কিছু নোট বলে দিই। সেটা হচ্ছে যে ইউনিভার্সিটি অফ ওয়াইকাটো ওয়ার্ল্ডে 231 বা 37তম ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটিতে আপনার এমপ্লয়েবিলিটি রেটও অনেক ভালো। হ্যাঁ, এখন নট নেসেসারি আপনার এজেন্সি থেকে এই ইউনিভার্সিটি বা অন্য কোনো ইউনিভার্সিটিতে আসবে, যে কোনো ইউনিভার্সিটিতে যে কেউ আসুক আপনার এজেন্সি থেকে থ্রুতে, হ্যাঁ, তারা যদি ডিরেক্টলি আমার সাথে ওই দেশে কমিউনিকেট করতে চায়, আই এম ওপেন ফর অল। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সেকেন্ডলি হচ্ছে একটা দেশে যাওয়ার, এই যে আমি এখন একটা জিনিস ফেস করতেছি, অ্যাকোমোডেশনটা আমি কিভাবে সেট করব, কত টাকা, আমি এটার একটা আইডিয়া ছোট দিয়ে দিই। যদি সিঙ্গেল রুমে কেউ অ্যাকোমোডেশন নিতে চায় সেটা হচ্ছে 180 থেকে 200 নিউজিল্যান্ড ডলার, আর যদি কেউ শেয়ার্ড রুমে থাকতে চায় সেটা হচ্ছে 130 থেকে 150 নিউজিল্যান্ড ডলার, হ্যাঁ, স্টুডেন্ট হিসেবে। আচ্ছা, সেটা মান্থলি, এটা উইকলি রাইট। সো অ্যাকোমোডেশনটা সার্চ করাটা ডিফিকাল্ট, এইটা আমি খুব কষ্ট করে ম্যানেজ করছি বাংলাদেশ থেকে। বাট আমি যদি নিউজিল্যান্ডে যাই, আমি সর্বোচ্চ চেষ্টা করব এই কমিউনিটির যারা নিয়ার ফিউচার নিউজিল্যান্ডে যেতে চাবে বা যাবে, তাদেরকে সর্বোচ্চ কতটুকু কোন লেভেল পর্যন্ত সাপোর্ট দিতে পারি সেটা আমি আসলে ট্রাই করব। এবং যদি ট্রিপ্লয়ের কেউ থাকে, যেটা বর্ষণ ভাই যদি কোনো স্টুডেন্ট থাকে, সেটা আমি 100% অবশ্যই ট্রাই করব যে আসলে তাকে ওই দেশে পৌঁছানোর পরেও যদি কোনো সাপোর্ট দরকার হয় দেয়া যায় কিনা, ঠিক আছে? বিকজ একটা কমিউনিটি অনেক ইম্পর্টেন্ট, বাঙালি কমিউনিটি যারা ওইখানে আছে তারা ঠিক যেভাবে আমাকে সাপোর্টটা দিছে, আমি কিন্তু সাপোর্ট পাইছি। আমি যেখানে আছি সেটা হচ্ছে হ্যামিল্টনে আমার টোটাল হচ্ছে যে বাঙালির সংখ্যা হচ্ছে প্রায় 180-90 জন, এর বেশি কিন্তু না। জাস্ট এই কমিউনিটিটা এত স্ট্রং, তারা কিন্তু জানে যে কে আসতেছে কে আসতেছে না, হ্যাঁ, কিভাবে আসতেছে, স্টুডেন্ট হিসেবে আসতেছে নাকি স্পাউস হিসেবে। সো এইখানে যারা আসবে আমি ট্রাই করব তাদেরকে ওই সাপোর্টটা দেওয়ার, যেন আমার এন্ড থেকে কেউ যেন নিরাশ না হয়, এবং আপনার সাথে ওই যোগাযোগটা যদি বিল্ড হয়, হ্যাঁ। আর যদি কোনো ইনফরমেশন রিলেটেড ওই দেশে যাওয়ার পরেও অনেক ধরনের চ্যালেঞ্জেস থাকবে, আমি আপনার সাথে বা আমার ট্রিপ্লয়ের যারা আপনার ভিউয়ার্স আছে বা যারা স্টুডেন্ট আছে সবার সাথে কানেক্টেড থাকার ট্রাই করব, হ্যাঁ। আর যদি কোনো ইনফরমেশন পাস করার থাকে আমি অবশ্যই আপনাকে শেয়ার করব, সমস্যা। থ্যাংক ইউ সো মাচ। আসলে এই কমিটমেন্টটা আসলে অনেক বড় একটা ব্যাপার, যে আসলে যাওয়ার আগে থেকে সে ভাইয়া বলে গেল যে আসলে আমাদের স্টুডেন্ট পরবর্তী যারা যাবে তাদেরকে ভাইয়ার ইন থেকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট দিবে ইনশাল্লাহ। এবং ভাইয়া তো সাথে যাওয়ার পরে তো আসলে ভাইয়ার সাথে আমরা ওয়েবিনার করবো বা পডকাস্ট করবো,
ডিস্টেন্স পডকাস্ট, যেটার মাধ্যমে ভাই আসলে ওইখানকার কারেন্ট সিনারিও কী রয়েছে বা আসার আগে কী ধরনের ইনফরমেশনগুলি নিয়ে আসা উচিত, কী ধরনের প্রিকশনগুলি নিয়ে আসা উচিত, সেই ব্যাপারে তো ভাই অবশ্যই সাজেশন দিবে। সো থ্যাংক ইউ সো মাচ। পডকাস্টটা মনে হয় অনেক বেশি বড় হয়ে গেল, বাট আমার মনে হয় যে অনেক বেশি ইনফরমেটিভ ছিল। ইন ডিটেলসে একটা স্টুডেন্ট কীভাবে তার ফাইল রেডি করে ইউনিভার্সিটি চয়েস করে, রিজেকশন খাওয়ার পরেও সে দুইটা ইউনিভার্সিটি থেকে রিজেক্ট হওয়ার পরেও ফাইনালি ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেয়ে ভিসা পাওয়া পর্যন্ত একটা স্টোরি ভাইয়া শেয়ার করলো আমাদের সাথে। সো থ্যাংক ইউ সো মাচ যারা ভিডিও দেখেছেন। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ সো মাচ।